দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 বেলা 2টার সংবাদ আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না, তবে স্কুল বন্ধ থাকলেও শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আজ সকালে গণভবন থেকে ভার্চুয়ালি বই উৎসবের উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে সীমিত পরিসরের এই অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা। সজল দাস জানাচ্ছেন বিস্তারিত। নতুন বছরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সীমিত পরিসরের এই আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা। সকাল 10:30টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরিস্থিতিতে ঘরে বসেই বিভিন্ন মাধ্যম ব্যবহার করে লেখাপড়া চালিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। আমাদের ছেলে মেয়েদের কথা চিন্তা করি আবার স্কুল খোলা, এখন আমরা 15 জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছি। এর মধ্যে যদি অবস্থা ভালো হয় খোলা হবে, যদি না হয় আমরা করব না। কিন্তু আমি মনে করি যে বিভিন্ন ডিজিটাল পদ্ধতিতে এই শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের দিকেও নজর রাখতে অভিভাবকদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারছি, তবে সাক্ষ্য আমি মনে করবো স্বাস্থ্যবিধি মেনে একসাথে যাতে বেশি সমাবেশ না হয় সেদিকে লক্ষ্য রেখে ভাগে ভাগে বইগুলি বিতরণ করাই ভালো, কারণ স্বাস্থ্যবিধি মেনে সবাই স্বাস্থ্য সুরক্ষা মেনে চলুক, সেটাই আমরা চাই। বই উৎসবের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরাও। 1 জানুয়ারি থেকে শুরু হবে বই বিতরণ। পর্যায়ক্রমে 3 দিন করে মোট 12 দিনে প্রথম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে প্রায় 35 কোটি নতুন বই বিতরণ করা হবে। করোনার কারণে বাধাগ্রস্ত হয়েছে শিক্ষা ব্যবস্থা, কিন্তু নতুন বছরে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হলো নতুন বই। যে নতুন বইয়ের ঘ্রাণ শিক্ষার্থীদের সামনের শিক্ষাবর্ষে পড়াশোনায় নতুন উজ্জীবনা সৃষ্টি করবে, এমনটাই প্রত্যাশা করছেন সবাই। সজল দাস, নিউজ 24, ঢাকা। নাটোরের গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া 2 মাসের শিশু তাইয়েবাকে উদ্ধার করা হয়েছে। আজ ভোরে উপজেলার তিরোয়াল গ্রাম থেকে ওই শিশুটিকে উদ্ধার করা হয়। এই ঘটনায় শাকিলা নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। নাসিমউদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চুরি হওয়ার 8 দিন পর মায়ের কোলে ফিরল শিশু তাইয়েবা। পুলিশের অনেক ধন্যবাদ এবং বড় স্যারকে আমি অনেক ধন্যবাদ দিই যে তাদের কারণে আমার বাচ্চাটা আমার কোলে ফিরে দিয়েছে। আমি খুব সন্তুষ্ট। আমার মতো যেন আর কোনো নারী যেন বাচ্চা হারা না হয়। ভোররাতে নাটোর জেলার বড়াইগ্রাম থানার কালিকাপুর গ্রাম থেকে হারিয়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শাকিলা নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। শাকিলা তার একটা সন্তান হয়েছিল ঠিক একই সময়ে। সেই সন্তানটা তার স্বামী এই সন্তানটাকে মেনে নেয়নি, অশান্তির কারণে সেই সন্তানটাকে সে দত্তক দিয়েছিল। তার স্বামী তাকে এই সন্তানের জন্য চাপ প্রয়োগ করে। তখন সে যেহেতু দত্তক দিয়েছে, তখন সে একটা বিকল্প চিন্তা করে সে হাসপাতালে এই একটা সন্তান পাওয়ার জন্য চেষ্টা করে এবং সে যথারীতি একটা সন্তান পেয়ে যায় এবং এই মায়ের কাছ থেকে ভুলায় সন্তানটাকে নিয়ে চলে যায়। গত 23 ডিসেম্বর সকাল 9:30টার দিকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিতে আসা নারীর 2 মাসের ওই কন্যা শিশুটি চুরি হয়। পরে এ ঘটনায় গুরুদাসপুর থানায় মামলা করে তাইয়েবার বাবা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মোটা দাগে 2020 সাল ছিল করোনা মহামারীর বছর। মানুষের জীবন জীবিকা থেকে শুরু করে অর্থনীতি, সমাজনীতি কিংবা রাজনীতি সবখানেই ছিল তার প্রভাব। তারপরও প্রিয়জন হারানোর এই বিভীষিকাময় বছরে পদ্মা সেতুর স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। বছরের শেষ দিনে 2020 সালের আলোচিত ঘটনাগুলো ফিরে দেখুন আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। বছর শুরু হয় বাঙালির স্বাধীনতার মহানায়ক জাতির জনকের জন্মশতবার্ষিকী পালনের উচ্ছ্বাস দিয়ে। কিন্তু করোনা ভাইরাসের কঠিন বাস্তবতা মার্চেই সব হিসেব নিকেশ পাল্টে দেয়। উৎসবের আমেজে থাকা জাতি মহামারীর কবলে পড়ে। বিদায়ের দ্বারপ্রান্তের সমীকরণ বলছে গোটা বিশ্বের মতো বাংলাদেশও করোনা মহামারীর উৎকণ্ঠায় পূর্ণ একটি বছর শেষ করল। উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও বছর শেষে আশা জাগাচ্ছে করোনার টিকা।
যে খাতগুলো মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তার অন্যতম শিক্ষা। 17 মার্চ থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, অটোপাস, ঘরে ঘরে অ্যাসাইনমেন্টের সিদ্ধান্ত আর বাস্তবায়ন নিয়ে আলোচনা ছিল দেশব্যাপী। আয়ের পথ বন্ধ থাকায় বিপাকে এখনও বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। এই ছিল করোনাকালের বিপর্যস্ত শিক্ষাবর্ষ 2020। দেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে পা রাখলেও করোনার ছোবল ওলটপালট করে দিয়েছে 2020 সালের বিশ্ব অর্থনীতি, যার অভিঘাতে বছর জুড়ে বিপর্যস্ত ছিল দেশের ব্যবসা বাণিজ্য, রপ্তানি ও কর্মসংস্থান। দারিদ্র্যের তালিকায় যুক্ত হয়েছে অগণিত নতুন মুখ। এর মাঝেও অর্থনীতিতে কিছুটা আশার আলো জুগিয়েছে রেকর্ড রিজার্ভ। মহামারীর বছরে বাংলাদেশ হারিয়েছে বহু গুণী মানুষকে। শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ক্রীড়াক্ষেত্র সহ বিভিন্ন অঙ্গন থেকে দেশপরান্ন মানুষেরা চলে গেছেন না ফেরার দেশে। ব্যবসা ক্ষেত্রেও বড় বড় নক্ষত্রের পতন হয়েছে করোনা বছরে। করোনার অভিঘাত কিংবা মৃত্যু কোনো কিছুই অপরাধের লাগাম টানতে পারেনি। জাতিকে দেখতে হয়েছে পাপিয়া কাণ্ড। করোনাকালেও মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা ছিল মাদক কারবারিদের, পাশাপাশি ছিল একের পর এক ধর্ষণের ঘটনা। আর মাস্ক ও পিপিই নিয়ে শাহেদ সাবরিনাদের কর্মকাণ্ড দেশবাসীকে হতভম্ব করে দেয়। কক্সবাজারে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যাকাণ্ডও ছিল বেশ আলোচিত। বিশ্লেষকদের মতে করোনাকালে জনগণের সামনে বিএনপির রাজনৈতিক দুর্বলতা ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য বছরটিকে করে তোলে রাজনৈতিক শক্তির বছর। আমরা কতটুকু দেশের জন্য করতে পারলাম। 2020 সাল ছিল ভার্চুয়াল কূটনীতির বছর। আঞ্চলিক অর্থনীতিতে এশিয়ার দুই সুপার পাওয়ার ভারত চীন যখন আধিপত্য বিস্তারে ব্যস্ত, তখন বেশ কৌশলেই উভয় দেশের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে পেরেছে বাংলাদেশ। রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হলেও তাদের একটি অংশকে ভাষান্তরে স্থানান্তরের মধ্য দিয়ে বছর শেষে আবারও কূটনৈতিক অঙ্গনে আলোচনায় আসে বাংলাদেশ। বেশিরভাগ মেগা প্রকল্পে কাজের ধীরগতির বিপরীতে দৃশ্যমান পুরো পদ্মা সেতুকেই সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আর প্রত্যাশা এই স্বপ্ন বাস্তবায়নের হাত ধরেই বিভীষিকার 2020-এর পর কিছুটা স্বস্তি আর অপার সম্ভাবনার বছর হবে 2021। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। আজকের পর ক্যালেন্ডারের পাতায় নতুন গণনা, নতুন বছর। করোনার অভিঘাত কাটিয়ে 2020-এর শিক্ষা কাজে লাগিয়ে অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশা সব মহলেই। তবে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন অর্থনীতি পুনরুদ্ধার ও গতিশীলতা বাড়াতে আগামীতে নিতে হবে নতুন উদ্ভাবনী কৌশল। এক্ষেত্রে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি ব্যাপক কর্মসংস্থান নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। বাবু কামরুজ্জামান জানাচ্ছেন বিস্তারিত। সবুজ শ্যামল বাংলার অপরূপ দৃশ্যে চোখ জোড়ালেও কৃষক, শ্রমিক, নগরবন্দর ছাপিয়ে গ্রাম বাংলা জুড়ে 2020 ছিল কেবলই আতঙ্ক আর উদ্বেগের। করোনার অভিঘাতে বছর জুড়ে চূর্ণবিচূর্ণ ছিল অর্থনীতির সব খাত। ফসলের ভালো উৎপাদন হলেও পরিবহন ও বিপণনে ছন্দপতন ঘটায় অনেক ক্ষেত্রেই ভালো দাম মেলেনি কৃষকের। কোনো এই করোনার কারণে মনে করেন কোনো দিক কাজে সেই দিক যেতে পারে নাই, দাম ছিল না, কিছু পয়সা আমরা ইনকাম করে পাইনি, খুব কষ্ট গেছে আমাদের। হাটে বাজারে সেই মতো জিনিসপত্র বেচতে পারে নাই, এটাই একটু অসুবিধা ছিল। বছর জুড়ে বিপর্যস্ত ছিল দেশের ব্যবসা বাণিজ্য, রপ্তানি। আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক খাতে চাকরি হারিয়েছেন অনেকেই। করোনাকালে কাজ বন্ধ এবং আয় কমে যাওয়ায় প্রতিনিয়ত বেড়েছে নতুন দরিদ্র ও অতিদরিদ্র মানুষের সংখ্যাও। বিপর্যস্ত অর্থনীতিতে ক্ষুদ্র, মাঝারি কিংবা রপ্তানি খাত সবাইকে মোকাবেলা করতে হয়েছে বাড়তি চ্যালেঞ্জ। সামষ্টিক অর্থনীতি কিছুটা সামাল দেওয়া গেলেও পারিবারিক অর্থনীতির জায়গায় অত্যন্ত ভঙ্গুর এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এই ধরনের একটা বাস্তবতা নিয়েই আমরা নতুন বছরে প্রবেশ করতে যাচ্ছি। অর্থনীতির যে মূল সূচকগুলি, জিডিপি প্রবৃদ্ধি বলি, কর্মসংস্থান বলি, মাথাপিছু আয় বলি, বিনিয়োগ বলি, সমস্ত ক্ষেত্রে কিন্তু এই করোনার প্রতিঘাতে আমাদের অর্থনীতিও একটা নেতিবাচক প্রভাব পড়েছে আমাদের অর্থনীতিতে। একাধিক সংস্থার গবেষণায় উঠে আসে করোনায় নতুন কর্মসংস্থান বন্ধ থাকার পাশাপাশি 35% পরিবারের কমপক্ষে একজন চাকরি হারিয়েছেন। তাই নতুন বছরে অর্থনীতি পুনরুদ্ধারে উদ্ভাবনীমূলক নীতি পরিকল্পনা এবং তার কার্যকর বাস্তবায়নের তাগিদ অর্থনীতি বিশ্লেষকদের। ব্যক্তি পর্যায়ে যেমন রেজিলিয়েন্ট মনোভাবটা অত্যন্ত জরুরি, সরকারি এবং রাষ্ট্রীয় পর্যায়ের নীতি চিন্তা এবং নীতি সহায়তাগুলো সাজানো অত্যন্ত জরুরি। অর্থনীতি বিপর্যস্ত থাকলেও 2020 সালে মূল্যস্ফীতির খুব বেশি বাড়তি চাপ নিতে হয়নি সাধারণ মানুষকে। এছাড়া করোনাকালেও দেশের মাথাপিছু আয় ছাড়ায় $2000।
শত বাধার প্রতিকূলতা সত্ত্বেও কোনো কিছুতেই দমানো যায়নি সবুজ শ্যামল অদম্য বাংলাদেশকে। তাই তো মহামারীর এই ক্ষতচিহ্ন কাটিয়ে নতুন বছরে নতুন প্রত্যয় নিয়ে এগিয়ে যাবে এমন শুভকামনায় থাকছে 2021-এর জন্য। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। গণতন্ত্রের এগিয়ে যাওয়ার পথে বিএনপির নেতিবাচক ও অতি ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি প্রধান বাধা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বিএনপিকে ধ্বংসাত্মক রাজনীতির ধারক ও বাহক বলে মনে করেন। ওবায়দুল কাদের আজ সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এই কথা বলেন। যাদের হাত দিয়ে এসেছে স্বাধীন বাংলাদেশ, তারা ধ্বংস নয়, তারা এই দেশকে গড়ে তোলার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে অবিরাম। যারা স্বাধীন সদেচ্ছায়নি এগিয়ে যাওয়ার পথে পথে বাধা তৈরি করছে, তারাই প্রকৃতপক্ষে দেশে ধ্বংস চায়। দর্শক, কুমিল্লার গোমতী নদীতে অবৈধভাবে মাটি কাটা রোধে অভিযান শুরু করেছে জেলার প্রশাসন। বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত আছেন সহকর্মী হুমায়ুন কবির জীবন। জীবন, অবৈধভাবে মাটি কাটা বন্ধে কি পদক্ষেপ নিচ্ছে সরকার, জানতে চাই আপনার কাছে। তন্ময়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কুমিল্লা গোমতী নদীর দুই পারে চলছে অবৈধভাবে মাটি কাটার মহোৎসব এবং এই গোমতী নদীর সৌন্দর্য হারাচ্ছে এবং গোমতী নদীর প্রায় ধ্বংসের পথে এই গোমতী নদীর দুই পার থেকে মাটি কাটার প্রতিরোধ করার জন্য ইতিমধ্যে কুমিল্লা জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের যৌথ সমন্বয়ে এই মোবাইল কোর্ট মাঠে নেমেছেন। আমি যে জায়গাটিতে এসেছি, এখানে এসে দেখেছি যে তারা ভ্রাম্যমাণ আদালত তারা এই সকাল থেকে তারা গোমতী নদীর দুই পারে যারা অবৈধভাবে বালু উত্তোলন এবং মাটি কেটে নিয়ে যাচ্ছে সে সকল দুর্বৃত্তদের বিরুদ্ধে তারা অভিযান চালাচ্ছেন। আমি একটু কথা বলতে চাচ্ছি, এখানে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন গোলাম মোস্তফা। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, অবৈধভাবে তো প্রতিদিনই এই রাতে মাটি কাটা হচ্ছে, এই বিষয়ে আপনারা কি প্রয়োজনীয় ব্যবস্থা নেন? ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার জেলা প্রশাসন কার্যালয় কুমিল্লা এর বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবুল ফজল মীর মহোদয়ের নির্দেশনায় গোমতীর তীরে পানি উন্নয়ন বোর্ডের এক্সিএন মহোদয় আমার সাথে আছেন। ওনাদের সাথে নিয়ে আমাদের যেই অবৈধ কার্যক্রম গোমতীর তীরে, সেই বিষয়ে কিন্তু আমরা সর্বদা সচেষ্ট আছি এবং এই ধরনের কার্যক্রম আমাদের সবসময় চলমান থাকবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলতে চাচ্ছি কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সাথে। আব্দুল লতিফ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এতদিন পরে আপনারা অভিযানে নামলেন, এই গোমতী নদীকে তো লুট করে নিয়ে যাওয়া হচ্ছে, এতদিন আপনারা অভিযানে আসেননি কেন? ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসলে আমরা আজকে নামিনি, আমরা কিন্তু নেমে আসছি। 2 বছর ধরে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে আসছি। রাত অন্ধকারে যে 2 বছর মাটি নিয়ে যাচ্ছে, এটার ব্যাপারে এলাকাবাসী এবং জনপ্রতিনিধি সহযোগিতা করলে ইনশাল্লাহ আমরা এটা পরিবর্তন পাবো এবং গোমতীর মাটি এখান থেকে আর কাটতে পারবো না। আমরা কিন্তু প্রতি মাসেই কিন্তু আমরা অভিযান চালাচ্ছি। আপনি যেটা বললেন যে আমরা এতদিন পরে কেন করলাম, না আসলে আমরা এতদিন পরে না, আমাদের রেকর্ড দেখেন, আমরা গত 22 তারিখেও করেছি, তার আগেও করেছি। আমাদের জব্দকৃত মালামাল। অসংখ্য ধন্যবাদ। আপনি শুনছিলেন যে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা আব্দুল লতিফ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা যৌথভাবে এই গোমতী নদীর পারে অভিযান চালাচ্ছেন এবং তারা বলছেন যে কোনো মূল্য হোক তারা এই অবৈধভাবে মাটি কাটা এবং বালু উত্তোলন বন্ধ করবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। তন্ময়। হুমায়ুন কবির জীবন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নিউজ 24 বেলা 2টার সংবাদের পর্যায়ে নিচ্ছি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। আপনারা দেখছেন নিউজ 24 বেলা 2টার সংবাদ। 71-এ পাকিস্তানের শাসকদের অনুগত করে যারা বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছে, আজ সেই অর্থই এখন সরকার বিরোধী নানা কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। বৃহস্পতিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বঙ্গবন্ধু ও স্বাধীনতা শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এখানে প্রতিষ্ঠা করার জন্য তাদের অর্থই ব্যবহৃত হয়েছে এবং সেই অর্থ দিয়ে আমরা এখনো দেখি বিভিন্ন জায়গায় প্রপাগান্ডা, দেশ বিদেশ থেকে প্রপাগান্ডা হয়। কারণ ওই 24 বছরে পশ্চিম পাকিস্তান শাসক গোষ্ঠীর দালালি করে যারা অর্থবিত্ত যারা কামাই করেছিলেন, সেই অর্থবিত্তের প্রভাব তো তাদের এখনো রয়ে গেছে। জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির 2021-22 মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন চলছে। ভোট গ্রহণ প্রেস ক্লাব প্রাঙ্গণে ভোট বিকেল
5টা পর্যন্ত চলবে। নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের 17টি পদে 45 প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোটার 1151 জন। নির্বাচনে ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় সাংবাদিক ফোরাম ফরিদা ফারুক এবং সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজের নেতৃত্বে সবুজ ইলিয়াস নামে দুটি পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়াও প্যানেলের বাইরে 9 জন সদস্য সহ 11 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটে বিজয়ীরা আগামী 2 বছর জাতীয় প্রেস ক্লাবের নেতৃত্ব দেবেন। ভোট গ্রহণ ও ফল ঘোষণার জন্য ক্লাবের সহযোগী সদস্য মোহাম্মদ মুস্তফা জামিলকে চেয়ারম্যান করে 7 সদস্যের একটি নির্বাচন কমিটি কাজ করছে। অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অনুমোদনের পর আগামী 4 জানুয়ারি থেকেই অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ শুরু করতে যাচ্ছে দেশটি। তবে ইউরোপে এই ভ্যাকসিন আগামী মাসেও অনুমোদন পাবে না বলে ইঙ্গিত দিয়েছে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি। আর 1 জানুয়ারিতে এই টিকাটি অনুমোদন দিতে পারে ভারত। এদিকে ফাইজারের টিকা গ্রহণের পর যুক্তরাষ্ট্রে এক নার্সের পুনরায় করোনা আক্রান্ত এবং সুইজারল্যান্ডে এক বৃদ্ধার মৃত্যুর খবর ছড়িয়েছে। তবে সেই মৃত্যুর সাথে টিকার সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে সুইস প্রশাসন। নিবিড় আমিনের এক্সপোর্ট। এই প্রথমবারের মতো কোনো করোনা টিকার অনুমোদন দিল করোনা ভাইরাসের উৎসস্থল দেশ চীন। বৃহস্পতিবার জনগণের দেহে প্রয়োগের জন্য সংযুক্ত আরব আমিরাতের পর দ্বিতীয় দেশ হিসেবে সিনোফার্মের টিকার অনুমোদন দিয়েছে জিনপিং প্রশাসন। যদিও টিকাটি করোনা দমনে ৭৯.৩৪% কার্যকর বলে তথ্য পাওয়া গেছে। নানা জল্পনা কল্পনার পর অবশেষে অক্সফোর্ডের ভ্যাকসিনটিরও টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছে ব্রিটেন। 4 জানুয়ারি থেকেই ভ্যাকসিন প্রয়োগ শুরু করবে যুক্তরাজ্য। বুধবার ভ্যাকসিন গ্রহণের ক্ষেত্রে সতর্কতা জুড়ে দিয়ে এক নির্দেশনা প্রকাশ করেছে বরিস প্রশাসন। গর্ভবতী নারী, এইডস আক্রান্ত ব্যক্তি এবং কম রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন কাউকে ভ্যাকসিন না নেয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। অক্সফোর্ডের টিকা অপেক্ষাকৃত সস্তা এবং এর ব্যবহারবিধি ব্যাপক ভিত্তিক টিকাদান কর্মসূচির জন্য অনেকটাই সহজ। ফলে ভ্যাকসিনটির টিকাদান কর্মসূচি মাইলফলক তৈরি করবে বলে আশা করা হচ্ছে। তবুও টিকাটি জানুয়ারিতেও ইউরোপে অনুমোদন পাবে না বলে ইঙ্গিত দিয়েছে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি। অক্সফোর্ড এখনও আনুষ্ঠানিকভাবে বাজারজাতকরণের অনুমোদনের আবেদন করেনি বলেই মন্তব্য করেছে ইএমএ। তবে জানুয়ারির 1 তারিখেই ভারতে দেয়া হতে পারে অক্সফোর্ডের টিকার অনুমোদন। বছরের প্রথম দিনেই টিকাটির নতুন তথ্যের ভিত্তিতে বৈঠক করবে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞ কমিটি। যুক্তরাষ্ট্রে ফাইজারের টিকা নেয়ার 1 সপ্তাহের মাথাতেই কোভিড পজিটিভ হয়েছেন 45 বছরের এক নার্স। তবে টিকা থেকে সুরক্ষা পেতে 10 থেকে 15 দিন সময় লাগে বলে এমন ঘটনা অপ্রত্যাশিত নয় বলে জানিয়েছেন মার্কিন রোগ বিশেষজ্ঞরা। সুইজারল্যান্ডেও ফাইজারের ভ্যাকসিন নিয়ে 91 বছরের এক বৃদ্ধার মৃত্যুর গুজব ছড়িয়েছে। তবে টিকার কারণে তার প্রাণহানির খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে সুইস সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স টিকা কর্মসূচির মাধ্যমে বলিভিয়া কোটি কোটি করোনা ভ্যাকসিন পেতে যাচ্ছে বলে বুধবার জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইস আর্কে। একই দিনে চীনের সিনোভ্যাক করোনা ভ্যাকসিনের প্রথম চালান হাতে পেয়েছে তুরস্ক। নিবিড় আমিন, নিউজ 24। দিনের সংবাদে পর্যায়ে নিচ্ছে বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আর একবার আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্য সংবাদ। দেশের মাটিতে বাণিজ্যিকভাবে চাইনিজ জাতের কমলা চাষ করে সাফল্য পাচ্ছেন চুয়াডাঙ্গার চাষিরা। চায়না থেকে আমদানি করা ছোট জাতের যে কমলা এতদিন আমাদের বাজারে পাওয়া যেত, সেই কমলাই এখন দেশের মাটিতে চাষ হচ্ছে। এই কমলা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু ও মিষ্টি। ফলন ভালো হয়, অনেক শিক্ষিত তরুণদেরও আগ্রহ বেড়েছে কমলা চাষে। চুয়াডাঙ্গা প্রতিনিধি জামান আখতারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে ছোট ছোট কমলা। চকচকে কমলা রঙের এই ফল দেখে যে কেউই অবাক হবেন। অন্যান্য চাষের তুলনায় বহুত কম, যে কোনো চাষি এরা করতে পারে, কোনো সমস্যা নেই। আর এই চারাও আমাদের কাছে আছে। দেশের যে ফলের যে চাহিদা, সেই চাহিদাটা মিটিয়ে বরঞ্চ অদূর ভবিষ্যতে ফল আরো বিদেশে আমরা রপ্তানি করতে পারবো। তরুণ চাষি মোহাম্মদ আসাদুজ্জামান 2019 সালে নিজের 4 বিঘা জমিতে চাইনিজ কমলার চারা রোপণ করেন। তার এই সাফল্যের গল্প শুনতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আগ্রহী চাষিরা ছুটে আসছেন তার কাছে।
সে সময় তিনি জানতেনও না এই গাছে কেমন ফল হবে। প্রায় 2 বছরের মাথায় গাছে ফল এলে তিনি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। শিক্ষিত যুবকদেরকে কৃষিতে উদ্বুদ্ধ করতে পারলে ভালো হয়, এই জায়গা থেকে আমার আর কি এই চাষের মধ্যে আসা। 1 বিঘা জমিতে কমলার আবাদ করতে খরচ হয় 10 থেকে 15,000 টাকা। কমলা চাষের পরিচর্যা সহজ ও সুলভ, কিন্তু এ চাষে লাভ অনেক। একটি পূর্ণবয়স্ক গাছ থেকে এক মৌসুমে 30 থেকে 35 কেজি কমলা পাওয়া সম্ভব। আমরা কৃষি বিভাগ তাদেরকে সার্বক্ষণিক তার পরিচর্যাগত বা কারিগরি যে জ্ঞানগুলো আছে তাদের দিয়ে যাচ্ছি। অন্য কৃষকরা যেন এই চায়না কমলা বাগান করে এবং করে তারা আর্থিক দিনে লাভবান হয়। কৃষি বিভাগ বলছে চুয়াডাঙ্গা জেলার কমলা চাষের সাফল্যে অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন। এ কারণে এই চাষকে সম্প্রসারিত করার জন্য তারাও সব ধরনের পরামর্শ ও প্রচারণা চালাচ্ছেন। তাদের মতে এ চাষ সারা দেশে ছড়িয়ে দেয়া গেলে দেশে উৎপাদিত বিষমুক্ত ফল দিয়েই বিদেশি ফলের চাহিদা পূরণ করা যাবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের পর্যায়ে ছাড় একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আর একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। 5 বছর ধরে কারাভোগকারী মিরপুরের বেনারসি কারিগর আরমান বিহারীকে মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই ব্যাপারে বিস্তারিত জানাতে যোগ দিয়েছেন সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, হাইকোর্টের কি নির্দেশনা দিয়েছেন জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ তন্ময়। কিছুক্ষণ আগেই এই চাঞ্চল্যকর মামলাটির একটি রিট শুনানির রায় দিয়েছেন বিচারপতি মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ, এবং সেই রায়ে সেই বেনারসি কারিগর 5 বছর ধরে কারাভোগ করা বেনারসি কারিগর আরমান বিহারীকে মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই রায়টি পাওয়ার সাথে সাথে তাকে মুক্তি দিতে হবে। আরমান বিহারী দীর্ঘ 5 বছর ধরে বিনা দোষে অন্যের মামলায় কারাভোগ করছেন। বর্তমানে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন, কাশিমপুর কারাগারে রয়েছেন। এছাড়া বলে রাখি যে এই ঘটনাটি আসলে মিরপুরের পল্লবী থানার একটি মাদক মামলায় ও সাজাপ্রাপ্ত 10 বছরের সাজাপ্রাপ্ত আসামি শাহাবুদ্দিন বিহারী তাকে দণ্ডিত করা হয় মাদক মামলায়। সেই দণ্ডপ্রাপ্ত শাহাবুদ্দিনের পরিবর্তে আসলে এই আরমান বিহারীকে গ্রেপ্তার করে তাকে কারাগারে রাখা হয়। মূলত যে আমরা এতদিন ধরে যে নিউজ বা সংবাদের বিশ্লেষণে দেখে এসেছি এবং আজকের আদালতের শুনানিতেও সেই বিষয়টি উঠে এসেছে যে আরমান বিহারী এবং শাহাবুদ্দিন বিহারীর বাবার নামের অনেকটা মিল থাকায় মূলত পুলিশ সেই তাদের ইনভেস্টিগেশনে তারা আসলে সেই বিষয়টি ধরতে না পারার কারণে মূলত আরমান বিহারীকে কারাগারে নেওয়া হয় এবং সেই থেকে 5 বছর তিনি কারাগারে রয়েছেন। যদিও সেই বিষয়টি গণমাধ্যমে উঠে আসার ফলেই কিন্তু আজকে তাকে মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট, এবং সেই বিষয়টি হাইকোর্ট বরাবরই উল্লেখ করেছেন। সাংবাদিকদের ভূমিকার বিষয়টি উঠে এসেছে এবং তাকে এই আজকের এই আদেশের ফলে আরমান দীর্ঘ 5 বছর পরে কারামুক্তি পাবেন। এবং এই আদেশে আরও যে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট সেটি হচ্ছে যে এই ঘটনার সাথে অভিযুক্ত অপরাধী 5 পুলিশ সদস্যকে 20 লাখ টাকা জরিমানা দিতে হবে এবং তাদেরকে 5 পুলিশ সদস্যকে ডিপার্টমেন্টাল ব্যবস্থা অর্থাৎ বিভাগীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট, এবং 20 লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে তাকে 30 দিনের মধ্যে আরমানকে দিতে পুলিশ কর্তৃপক্ষকে অর্থাৎ ইন্সপেক্টর জেনারেলকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এবং এই ঘটনায় যেন এমন একটি ঘটনা যেন আর না ঘটে সে বিষয়টিও কিন্তু বেশ কিছু নির্দেশনা। হাবিবুল ইসলাম হাবিব, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত সর্বশেষ খবর জানাবার জন্য। দর্শক, শেষ করছে এখনকার সংবাদ, সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।